হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমরা যারা রেলওয়ে এএলপি অ্যান্ড টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদের সামনে রিক্রুটমেন্টও আউট হতে চলেছে টেকনিশিয়ানে। তো তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ক্লাস করানো হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 12। তো এর আগে আমরা 11টি ক্লাস ডিসকাস করে নিয়েছি। আগের 11টি ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি তোমাদের প্লে লিস্ট দিয়ে রেখেছি। আজকে যে সেটটা ডিসকাস করবো 9/8/2018 থার্ড শিফটে আসা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এন্ড টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন্স। মনে রাখবে তোমাদের যে সিবিটি 1 পরীক্ষা হবে 75 মার্কসের, তার মধ্যে 20 কোশ্চেন্স থাকবে জেনারেল সায়েন্স থেকে। তো এএলপি পরীক্ষা পাস করতে গেলে তোমাদের জেনারেল সায়েন্স পড়তে হবে। তো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, ফ্রি পিডিএফ, ক্লাসের লাইভ লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। এর সাথে তার সাথে টার্গেট রেলওয়ে গ্রুপ ডি নামে আরেকটা টেলিগ্রাম গ্রুপ আছে, এটাও তোমরা জয়েন করে নিতে পারো। এখানে 2 মিনিট তোমাদের একটু টাইম নেবো, তোমাদের জন্য একটা পেড চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ব্যাচ লঞ্চ হয়েছে। তো এই ব্যাচটা সম্পর্কে আমি একটু তোমাদের জানিয়ে দিই, যারা জেনারেল সায়েন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখো, তোমাদের আপকামিং রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, এসআইএন, কনস্টেবল এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো আউট হতে চলেছে। তার মধ্যে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা প্রিপারেশন করছো, মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 30 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। গ্রুপ ডি প্রিপারেশন যারা নিচ্ছ, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন গ্রুপ ডিতে তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। এবং এএলপি এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ, এএলপি টেকনিশিয়ান, আউট অফ 75 কোশ্চেন 20 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে। তো এই তিনটে এক্সামকে যারা টার্গেট করছো, টেকনিশিয়ান টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য মেনলি এই জেনারেল সায়েন্স ব্যাচটা তোমাদের সব থেকে বেশি কার্যকর। তার সাথে এটা তোমাদের এনটিপিসি তো কাজে লেগে যাবে এবং আরপিএফ কনস্টেবলও তোমাদের এটা কাজে লেগে যাবে। এই ব্যাচটাতে কোন কোন ক্লাস করানো হবে, তো দেখো তোমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ, এসআই এই সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল সিবিটি 1 এবং সিবিটি 2 মিলে, জুনিয়র ইঞ্জিনিয়ার 80টা শিফট, এনটিপিসি 200 প্লাস শিফট, এবং তারপর গ্রুপ ডি দেখো 2018 এবং 2022 মিলে 230 প্লাস শিফট, এএলপি টেকনিশিয়ানের সিবিটি 1 সিবিটি 2 মিলে 48টা শিফটে পরীক্ষা হয়েছিল। তো এই সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের যে নতুন ব্যাচটা আমাদের শুরু হচ্ছে, সেখানে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ব্যাচটা শুরু করছি। মানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের নোটস আমি তোমাদের বানিয়ে দেবো, যত কোন কোন চ্যাপ্টার সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে বলে রাখি, এখানে তোমাদের অ্যাডমিশন ফিস হচ্ছে 399। মনে রাখবে এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। তোমাকে এরকম ভাবে একটা পে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে 10th মার্চ থেকে, ওকে। এবং যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই এই নাম্বারে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করবে। এবং এই যে ফার্স্ট ক্লাস যেটা দেওয়া হয়েছে, তার সেটা ডেমো হিসাবে এই ভিডিওর ডেসক্রিপশনেও ক্লাস লিঙ্কও পেয়ে যাবে। এবং এই যে পিডিএফটা দেওয়া হয়েছে, এটাও ডেমো হিসাবে এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো একটু চেক আউট করে নেবে। এবার দেখো, এই ক্লাসে তোমাকে টোটাল ফিজিক্সের এই যে চ্যাপ্টারগুলোর নাম দেখতে পাচ্ছ, এই সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে। তো টোটাল তোমাকে ফিজিক্সে মনে রাখবে 20টা চ্যাপ্টার করানো হবে। একদম তোমাদের ওয়ান লাইনের মতো করার নোটসটা বানানো হবে ডেসক্রিপটিভ টাইপের, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এই যে ইউনিট চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এটা নোটস তোমাকে দেওয়া আছে, সেটা তুমি চেক আউট করলে বুঝতে পারবে। এরকম ভাবে কেমিস্ট্রির 20টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করানো হবে, 19টা চ্যাপ্টার। এবং এরকম ভাবে লাইফ সায়েন্সের তোমাদের এরকম ভাবে 22টা চ্যাপ্টার কমপ্লিট করানো হবে। তো টোটাল তোমাদের 60টা শিফট মিনিমাম ক্লাস করানো হবে। শিফট, ঠিক আছে, শিফট বলছি 7টা চ্যাপ্টার। এবং এর সাথে এনসিইআরটি ক্লাস তোমাদের কমপ্লিট করানো হবে। এনসিইআরটি ক্লাস 9 এবং এনসিইআরটি ক্লাস 10 এর যে জেনারেল সায়েন্স টেক্সট বই আছে ইংলিশ ভার্সনে, সেটা আমি তোমাদের বাংলাতে কমপ্লিট করাবো। সেখানে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো ডেসক্রিপটিভ, সেটা পুরো পিওর ডেসক্রিপটিভ ভাবে হবে। তো সেই ক্লাসগুলো তোমাদের এই ব্যাচে কমপ্লিট করাবো। এই ব্যাচটা কমপ্লিট হতে টোটাল টাইম লাগবে মিনিমাম 6 মান্থ। তো একবার যারা প্রিপারেশন নিতে চাও জেনারেল সায়েন্সের জন্য, কোনো ভালো নোটস নেই বা কোনো কোচিংও পড়ছো না তোমার কাছে, আগের বার হয়তো জেনারেল সায়েন্সের জন্য তোমাদের কেটে গেছিল স্কোর করতে না পারার জন্য, তো তোমরা অবশ্যই আমাদের এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে, যে পিডিএফটা কেমন দেওয়া হবে। এবং তার সাথে ভিডিও লিঙ্কও পেয়ে যাবে, যে ভিডিও ক্লাসটা তুমি কেমন ভাবে পাবে বা ক্লাসের কোয়ালিটি কিরকম সেটা তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। চলে আসি এবার তোমাদের প্রথম প্রশ্ন। পরীক্ষায় যেটা এসেছিল, যে মানব মানে পুরুষদের দেহে মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্যই ড্যাশ একটি সাধারণ পরিসর গঠন করে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মূত্রনালী, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে সচল জীবাণু কোষ কে বলা হয় একটি পুরুষ গ্যামেট। এর সাথে মনে রাখবে পুরুষদের প্রাথমিক যৌন অঙ্গ হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। এবং এর সাথে মনে রাখবে শুক্রাশয় উদর গহ্বরের বাইরে অন্ডথলিতে অবস্থিত। তো তোমাদের পেট ব্যাচে এইরকম ভাবে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো এসছে, শুধু এএলপি নয়, গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে তোমাদের টেকনিশিয়ান সমস্ত কিছু এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, সেইগুলো তোমাদের এইরকম ভাবে তোমাদের নোটস করে বানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা একটু চেক আউট করে নেবে, ঠিক আছে। এবং এর সাথে মনে রাখবে প্রোস্টেট গ্রন্থি, এটা মূত্রথলির নিচে উপস্থিত রয়েছে।
পরবর্তী প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়াতে জিঙ্কের প্রলেপ দিয়ে লোহাকে সুরক্ষিত করা হয়? তোমরা সবাই জানো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, গ্যালভানাইজেশন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বিদ্যুৎ আই একটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো একটি উৎস সম্পূর্ণ রোধের বিভব পার্থক্য ভি বজায় রাখে। টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি হলো কি? এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা জানলে অ্যান্সার হয়ে যাবে ভি ইন্টু আই ইন্টু টি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক হচ্ছে এটার অ্যান্সার। এবার এখানে একটু ডিটেলস তোমাকে শিখতে হবে, নাহলে ভুলে যাবে আবার। যে বৈদ্যুতিক ক্ষমতা হলো যে হারে বৈদ্যুতিক শক্তি একটি প্রতি ইউনিট সময়ে একটি বৈদ্যুতিক সার্কিটে স্থানান্তরিত হয়। ওহমের সূত্র অনুসারে একটি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হিসাবে শক্তি দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। আবার আরেকটা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমাদের বৈদ্যুতিক শক্তি বাই সময়। তো এখানে দেখো পি এর ভ্যালু দুটিকে আমরা কি করছি, তোমাদের ভি ইন্টু পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম এইটার মধ্যে, পি ইজ ইকুয়াল টু ইন্টু আই। তো পি এর জায়গায় এই ভি আইটা বসিয়ে দিলাম, ভি আই ইন্টু ই আই। এবার কোনাকুনি গুণ করলে ই ইকুয়াল টু তুমি কি পাই যাবে, ভি ইন্টু আই ইন্টু টি। তো এটাই তোমাদের অ্যান্সার জানতে চেয়েছে। ওকে, তো টোটাল শক্তি করা এনার্জি বা ই ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি। তো এগুলো একটু তোমাদের শিখতে হবে, নাহলে প্রথম প্রথম কঠিন লাগবে, বাট যখন তুমি শিখে যাবে তোমাদের দেখবে খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কে আবিষ্কার করেন? তো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দ্য ভ্যালু অফ জি ইজ not experimentally determined until near a century later 1798 by লর্ড হেনরি ক্যাভেন্ডিশ। তো লর্ড হেনরি ক্যাভেন্ডিশ তিনি এটা মান আবিষ্কার করেন। একটি অবতল দর্পণে প্রতিফলিত একটি ছবি টি এবং এফ এর মাঝখানে থাকে, তবে তার অবস্থান কি? তো এইগুলো অবশ্যই তোমাদের বলবো যে খুব ভালোভাবে পড়বে, বিশেষ করে যারা সেলফ স্টাডি পড়ছো। এনসিইআরটি বই খুব ভালোভাবে পড়ো, এনসিইআরটি থেকে লাইন বাই লাইন তুলে তুলে দিয়েছে। ফর এক্সাম্পল এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, এটা আমি এনসিইআরটির বই থেকে নিয়েছি। এখান থেকে কি বলেছে দেখো, অবতল দর্পণ। তো অবতল দর্পণের ক্ষেত্রে যখন কোনো ছবিকে পি এবং এফ এর মাঝে রাখা হয়, তো এখানে দেখতে পাচ্ছ এফ এবং পি এই দুটির মাঝে রাখা হয়, তখন তার অবস্থান বর্ণনা করো, সেটার পজিশন অফ দ্য ইমেজ কোথায় গঠিত হবে? তো অ্যান্সার কি হয়ে আছে, আয়নার পিছনে বা বিহাইন্ড দ্য মিরার। এবার যদি তোমাকে জিজ্ঞেস করতো পরীক্ষায় যে সাইজ কেমন হবে ছবিটার, তো সাইজ হবে এনলার্জ। এবং যদি জিজ্ঞেস করে যে নেচার বা প্রকৃতি কেমন, প্রকৃতির যে আয়নার ছবিটা তৈরি হবে সেটা হচ্ছে ইরেক্ট অ্যান্ড ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো এই যে এনসিইআরটি এইটা না পড়লে তুমি এই প্রশ্নগুলো যতই মুখস্থ করো বারবার ভুলে যাবে। তো এগুলো একটু বেশি ভালোভাবে রিভিশন করবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, আবার আরেকবার দেখবে এরকম ভাবে দিয়ে দেবে। যদি বলা হয় যে ছবিটা যদি সি তে থাকে, তাহলে তার পজিশন অফ দ্য ইমেজ কেমন হবে? তো সি তে থাকলে সি এর সমান হবে, সেম সাইজের হবে। তো এটাও তোমাদের পরবর্তীকালে যখন প্রশ্ন পড়বে তখন দেখবে এই সেম টপিক থেকে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো এই জন্য তোমাকে পড়তে হবে এনসিইআরটি। পরবর্তী প্রশ্ন, পূর্বকালীন একজন ভারতীয় দার্শনিকের মতে কিছু ড্যাশ মৌলিক উপাদানগুলি দ্বারা গঠিত হয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5টি মৌলিক উপাদান দ্বারা গঠিত হয়। একটি উত্থাপিত হাতুড়ি ধরে রাখে কোন শক্তি? তো একটা হাতুড়ি তুমি উপরে ধরে রেখেছো হাতে করে, ছাড়োনি, তো ছাড়ার আগে পর্যন্ত তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হচ্ছে? তো তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এগেন এখানেও আমাদের একটু ডেসক্রিপটিভ পড়তে হবে যে কিছু স্থিতিশক্তির উদাহরণ কি কি। উত্তাপিত হাতুড়ি, এটা হচ্ছে একটা স্থিতিশক্তির উদাহরণ। একটি বাঁধে সংরক্ষিত জল, তো একটা ড্যামের মধ্যে জল ধরে রাখা রয়েছে, তো সেটাও স্থিতিশক্তি। এবং একটি সংকুচিত স্প্রিং, একটা বড় স্প্রিং রয়েছে, সেটাকে তুমি এই দিক থেকে চেপে, দুই দিক দিয়ে চেপে কমন করে, এইটা একটা বড় করা স্প্রিং। ঠিক আছে, এটাকে তুমি এই দিক দিয়ে চাপ দিয়েছো, এই দিক থেকে চাপ দিয়েছো, নিয়ে ছোট করে গেছো। তো এই যে সংকুচিত স্প্রিং মানে ছোট করে রেখেছো, এটার মধ্যে কি হচ্ছে, এর মধ্যেও কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে এরকম ভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, একটু টিস্যু হচ্ছে কি? একটি টিস্যু হচ্ছে কি? তো একটি টিস্যু হচ্ছে কোষ যার উৎস আকার এবং ফাংশনের অনুরূপ। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শনাক্ত করার উদ্দেশ্যে সাধ সাধনকারীকে কি নামে জানা যায়? শনাক্ত করার উদ্দেশ্যে সাধ সাধনকারীকে কি নামে জানা যায়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের রাসায়ন, তোমাদের সাধ সাধনকারী। তো এগুলো একটু তোমাদের কঠিন টাইপের, বাট পরীক্ষা যেহেতু এসেছে তোমাকে পড়তে হবে, কিছু করার নেই। তো এটাকে বলা হয় গ্যাস্ট্রেটারি রিসেপ্টর। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যদি একটি বস্তু বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ সহিত এক চক্র প্রদক্ষিণ করতে টি সেকেন্ড সময় নেয়, তাহলে গতিবেগ কি হবে? এগেন এখানে তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে। গতিবেগ বা ভি হচ্ছে বা ভেলোসিটি হচ্ছে 2 পাই আর বাই টি।
টু ইন্টু পাই ইন্টু আর বাই টি। এটা ডাইরেক্ট তোমাকে মুখস্থ করতে হবে, এটা একদম ফর্মুলায় জিজ্ঞেস করেছে। একটি প্রকারের অযৌন প্রজননের শনাক্ত করো যেটিতে একটি উদ্ভিদ তার অংশগুলি যেমন শিকড়, কাণ্ড এবং পাতার মধ্যে প্রজননে জড়িত থাকে। তো তাকে কেমন ধরনের তোমাদের প্রজনন বলে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো সেটাকে মনে রাখবে, সেটাকে বলা হয় অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রোপাগেশন। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। উদ্ভিদের অযৌন প্রজননের রূপ এসেক্সুয়াল ফর্ম অফ রিপ্রোডাকশন। তো এটা কি কি রূপ? এক হচ্ছে সবার প্রথম রেণু গঠন বা স্পোর ফরমেশন, সেকেন্ড হচ্ছে অঙ্গজ জনন বা ভেজিটেশন প্রোপাগেশন, এবং থার্ড হচ্ছে কোরকোদ্গম বা বাডিং। তাহলে অযৌন প্রজনন সম্পর্কে তোমাকে জানতে হবে, এটা না জানা থাকলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করে আসতে পারবে না। তো এগেন পড়তে হবে খুব ভালোভাবে। আরেকটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, এম সেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা যা ধারণ করা যেতে পারে। তো সবার প্রথম তোমাকে মুখস্থ করতে হবে কে কক্ষে 2টি ইলেকট্রন, এল কক্ষে 8টি ইলেকট্রন, এম কক্ষে 18টি, এন কক্ষে 32টি। তো এখানে জানতে কি চেয়েছে? এম কক্ষে 18টি, তো মুখস্থ করে নেবে। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে একটি সেলে পূর্ণ ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা 2 × n² দ্বারা দেওয়া হয়, যেখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। সবার প্রথম যদি জিজ্ঞেস করে প্রথম কক্ষপথ যেটা হচ্ছে কে কক্ষপথ, সেটা 1 নম্বর ধরলাম। ওকে, তো 2 × n এর জায়গায় 1 লিখলাম, তো আর তার সাথে স্কোয়ার রয়েছে, তাহলে 2 × 1 এর স্কোয়ার মানে হচ্ছে 2 × 1 ইকুয়াল টু হচ্ছে কত? 2। তো প্রথম কক্ষে কে কক্ষে 2টি ইলেকট্রন। এবার n এর জায়গায় আমরা 2 ধরবো, তো 2 × 2 স্কোয়ার, তাহলে 2 × 2 স্কোয়ার হচ্ছে 4, তো 4 দুগুণে কত হচ্ছে 8। দেখতে পাচ্ছ এল কক্ষে 8টি ইলেকট্রন। তারপরে দেখো 2 এর জায়গায়, এবার n এর জায়গায় আমরা 3 ধরবো, তাহলে 2 × 3 স্কোয়ার, তাহলে 2 × 3 স্কোয়ার হচ্ছে 9, তো 9 দুগুণে কত হচ্ছে 18, তুমি পেয়ে যাচ্ছ। তো এরকম ভাবে এটা মনে রাখবে। এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে, আবার আসবে, কারণ অনেক শিফটে পরীক্ষা হবে তো। এবার দেখো কে কক্ষে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, এল কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, এম কক্ষে সর্বোচ্চ 18টি ইলেকট্রন, এবং এন কক্ষে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। যদি একটি পরিবাহীর প্রতিরোধককে দ্বিগুণ করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ অর্ধেক হয়ে যায়, এর কারণ হচ্ছে কি? তো এর কারণ হচ্ছে I = V/R। আমরা এইটা তো সবাই পড়েছি, V = I × R হয়। তো V হচ্ছে ভোল্টেজ, I হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি I = V/R। ঠিক আছে, তো এখানে কি হবে? দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট মানে হচ্ছে I, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স ইজ এক্সপ্রেসড বাই ওহমস ল। ওহমের সূত্র থেকে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারি। This state that the current flow in a circuit directly proportional to apply voltage। তো কারেন্ট ভোল্টেজের সাথে ডাইরেক্টলি তোমাদের প্রপোর্শনাল সমানুপাতিক রয়েছে, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দা রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতিক রয়েছে। ওকে, যেখানে টেম্পারেচার যখন সেখানে কনস্ট্যান্ট অবস্থায় থাকে। এটা একটু মুখস্থ করবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এই ফর্মুলাটাই দিয়েছে, তোমাকে জাস্ট বার করতে হবে এটা। ওকে, নেক্সট চলে আসি। দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের পিএইচ ভ্যালু ড্যাশের থেকে কম হয়ে যায়। তো দাঁতের ক্ষয় শুরু হয় যখন আমাদের দাঁতের পিএইচ ভ্যালু 5.5 এর থেকে কম হয়ে যায়। এটা পিএইচ চ্যাপ্টার থেকে খুব ভালোভাবে পড়বে। এবং মনে রাখবে পিএইচ পরিমাপ করার জন্য ইউনিভার্সাল সূচক সাধারণভাবে একটি সূচক হিসাবে ব্যবহার করা হয়। মানব শরীরে পিএইচ এর এই পরিসরের কাজ করে, এবং আমাদের পিএইচ ভ্যালু কত রক্তে? 7 থেকে 7.8, বা ডাইরেক্ট জিজ্ঞেস করলে 7.4, বা অনেক সময় এটা 7.35 থেকে 7.45ও বলে, তো অ্যাকুরেট হচ্ছে 7.4। পরবর্তী, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78°C কেলভিন স্কেলে উষ্ণতা কত হবে? অ্যান্সার কি হচ্ছে 351 কেলভিন হবে। কিভাবে হচ্ছে? ফর্মুলা হচ্ছে যে 78°C সমান 78 প্লাস 273, কারণ আমরা জানি 0°C সমান 273 কেলভিন হয়। ওকে, তো এটা যদি 78 জিজ্ঞেস করে তাহলে 0 সাথে 78 যোগ করবে, তাহলে 78 প্লাস 273 হয়ে যাবে, তাহলে 351 কেলভিন। একটি চলমান বডি m ভরের সঙ্গে একটি গতিশক্তি মান কত হবে যদি এর গতি v থেকে 2v হয়? তো গতিবেগ যদি ডবল হয়ে যায় তাহলে সেখানে তার গতিশক্তি কি হবে? 4 গুণ হয়ে যাবে। এটা আগেও কোনো একদিন পড়িয়েছিলাম, আগেও কোনো একটা শিফটে এসেছিল। ফর্মুলা দেখো, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু m ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে ভি যেটা দেখতে পাচ্ছ এইটা দুগুণ হয়ে যাবে বলেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু ভিটা হচ্ছে 2v হয়ে গেছে, তো 2v হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো হাফ ইন্টু এম ইন্টু 4v স্কোয়ার। এবার এই যে চারটা রয়েছে কাটাকাটি করবে না, চারটা আগে নিয়ে চলে আসবে, চারটা আগে নিয়ে এলে নিয়ে আবার লিখলে হাফ
ইন্টু এম ইন্টু এই ভি স্কোয়ার হলে 4টা দাগে নিয়ে এসেছি, তাহলে ভি স্কোয়ার। এবার দেখতে পাচ্ছ এই প্রথমেই কাইনেটিক এনার্জি সমান এইটা দেখতে পাচ্ছ, এই যে এইটাই করলে এটা, তো এটার জায়গায় আমি কে ইটা বসিয়ে দেবো, তাহলে 4 ইন্টু কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন বি। খুব সহজ, জাস্ট শিখতে হবে, শিখে গেলেই তুমি এগুলো পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। ওকে, নেক্সট, একজন ব্যক্তি বাম হাতে একটি কলম ধরে আয়নায় তার প্রতিফলন ডান হাতে কলম ধরার অবস্থায় দেখে। এই নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটির কারণে এটা ঘটে থাকে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে আছে যে পার্শ্বীয় উল্টানো অবস্থা বা ল্যাটেরাল ইনভার্সনের কারণে এটা হয়ে থাকে। নিম্নলিখিত কোনটি অ্যাসিডের একটি বৈশিষ্ট্য নয়? এগুলোর মধ্যে কোনটা অ্যাসিডের বৈশিষ্ট্য নয়? তো এগেন এনসিইআরটি পড়তে হবে, এনসিইআরটি পড়লে এগুলো খুব ভালোভাবে তোমাদের রেডি হয়ে যাবে। তো এখানে দেখো সবার প্রথম অ্যাসিডের স্বাদ হচ্ছে তেতো, এটা বৈশিষ্ট্য নয়। কারণ আমরা কি জানি, সবার প্রথম তো ক্ষার, দেখো লাল লিটমাসের রং নীলে পরিবর্তন করে, ক্ষার স্বাদে তেতো হয়, এবং তাহলে অ্যাসিড স্বাদে টক হয়। তো এইটা ভুল স্টেটমেন্ট। তো এইগুলোই তোমাকে ঘুরিয়ে ফিরে পড়তে হবে, অ্যাসিড চ্যাপ্টার পড়তে হবে, তারপর অ্যাসিড অ্যান্ড বেস বা অ্যাসিড এবং ক্ষার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা পড়তে হবে, তাহলে তুমি এগুলো অ্যান্সার করে দিতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী একদম এনসিইআরটিকে গুলে খেতে হবে, তবে গিয়ে লাইন বাই লাইন পরীক্ষায় কমন পাবে। তো দেখো, পর্যায়বৃত্ত সারণীতে নিচের গ্রুপগুলির দিকে নামতে থাকলে আমরা কি ঘটনা প্রতিলক্ষিত? তো এটা মনে করো একটা পিরিয়ডিক টেবিল। ওকে, মডার্ন পিরিয়ডিক টেবিলে কটা 7টা পর্যায় আছে, এরকম ভাবে 7টা পর্যায় এবং 18টি গ্রুপ আছে, এরকম ভাবে 18টি গ্রুপ। ওকে, এটা জাস্ট আমি ইমেজ একটা ড্র করছি এরকম পিরিয়ডিক টেবিলে। এবার বলছি কি, একটা গ্রুপের উপর দিক থেকে তুমি যখন নিচের দিকে নামতে থাকবে তখন নিম্নলিখিত কোন ঘটনাটা ঘটে? মনে রাখবে তখন কি হয়, যে কক্ষ সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, সেল নাম্বার যেটা সেটা বৃদ্ধি পেতে থাকে। তো এখানে এর সাথে তোমাকে আরো কিছু পড়তে হবে, সেটা কি পড়বে? সেটা পড়বে যে একটি গ্রুপের ধাতব চরিত্র মানে মেটালিক যে ক্যারেক্টার, সেটা উপর থেকে যখন নিচে নামে তখন সেটা বৃদ্ধি পায়, এবং যখন অধাতুর ক্ষেত্রে চরিত্র হ্রাস পায়। ঠিক আছে, নেক্সট তোমাকে যেটা মুখস্থ করতে হবে, একটি গ্রুপে অনেকগুলি সেল বৃদ্ধির কারণে পারমাণবিক আকার উপর থেকে নিচে বৃদ্ধি পায়। এবং লাস্ট প্রশ্ন, নিচের কোনটি একটি উভয়ধর্মী অক্সাইড? তো এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যাচ্ছে একটি উভয়ধর্মী অক্সাইড। ঠিক আছে, তো টোটাল এই 20 কোশ্চেন্স আউট অফ 75 কোশ্চেন, 20 কোশ্চেন্স তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো এগেন আরেকবার বলে দিই, তোমাদের জন্য একটা পেড জেনারেল সায়েন্সের ব্যাচ শুরু হয়েছে, টেলিগ্রামে ক্লাসগুলো তোমাদের কমপ্লিট করানো হবে। অলরেডি 154 মেম্বার এটাতে অ্যাডমিশন নিয়েছে, ক্লাস শুরু হচ্ছে তোমাদের 10th মাস থেকে। তো যারা জেনারেল সায়েন্সে একদমই কাঁচা, তোমাদেরকে বলবো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, খুব ভালোভাবে তোমাদের এই ক্লাসগুলো করানো হবে, এবং নোটস সম্পূর্ণ রেলের এক্সামের জন্য তোমাকে তৈরি করে দেওয়া হবে। অ্যাডমিশন ফিস মনে রাখবে 399, এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। পুরো কোর্সটা কমপ্লিট করতে মিনিমাম তোমাদের 6 মান্থের মতো টাইম লাগবে। ঠিক আছে, এবং তোমাদের এই যে গ্রুপটা তোমাদের তৈরি করা হবে, যেখানে তোমাকে নোটস ভিডিও ক্লাস প্রোভাইড করা হচ্ছে, এটার ভ্যালিডিটি হচ্ছে যতদিন না 2024-এ যে ডিসেম্বর মাস করে রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট আউট হবে, তার এক্সাম যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত, মানে 2025-এর মিনিমাম মে জুন জুলাই মাস পর্যন্ত এর ভ্যালিডিটি তোমাদের থাকবে। ওকে, টার্গেট স্টুডেন্ট কারা যারা প্রথম জীবনে রেলের পরীক্ষার প্রিপারেশন শুরু করছে, তো তোমাদের তো মাস্ট, উইদাউট প্রিপারেশন পাস করতে পারবে না, ভ্যাকেন্সি অনেক কম, কম্পিটিশন অনেক হাই। এবং শেষ চান্স যারা আগের বছরে জেনারেল সায়েন্সের জন্য কোনো কারণবশত তোমাদের কেটে গেছে, এইবার তোমাদের বয়সের জন্য একদম লাস্ট পর্যায়ে চলে এসছে, তো তোমাদের জন্য মাস্ট। ওকে, অ্যাডমিশন নিতে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে। এবং দেখো এই যে ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসের যে পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা ডেমো হিসেবে তোমরা দেখে নিতে পারো, ওরকম ক্লাস করানো হবে, ওরকম পিডিএফ তোমাদের দেওয়া হবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হতে হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।